Assalamu alaikum. Welcome to everybody. Welcome to our online class brought to you by Jaipurhat Girls High School. Today we will share about completing sentence only for class 10. আমরা এর আগে বলেছি শুরু করার আগে যে আমরা যে বিষয়গুলো করব যেহেতু সময় স্বল্পতার জন্য যে ব্যাকরণের যে অংশগুলো আলোচনা করব সেটা হচ্ছে উইদাউট রুলস নিয়ম ছাড়া করার চেষ্টা করব সেই প্রেক্ষিতে আজকেও গ্রামারের আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা আলোচনা করব তবে তার আগে নিয়ম ছাড়াই আলোচনা করব এইজন্য বেশ কিছু জিনিস একটু আমাদের বুঝতে হবে মানে থিওরিটা একটু নিতে হবে কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট মানে পরিপূর্ণ করা আমার সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে তো কোনো সেন্টেন্স কমপ্লিট থাকতে পারে আবার কমপ্লিট নাও থাকতে পারে তো যেটা আনকমপ্লিট থাকবে সেটা তো আমরা কমপ্লিট করবই যেটা কমপ্লিট থাকবে সেটাও আমাকে কমপ্লিট করতে হবে কারণ যেহেতু আমার প্যাটার্নটাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স কোশ্চেনটাও যদি কমপ্লিটও আছে অনেক সময় আসতে পারে যেমন এরকম যদি থাকে এখন এই পর্যন্ত যদি থাকে দিস ইজ বাংলাদেশ এটাও কমপ্লিট করা আছে তারপরও কি যেহেতু পরীক্ষাতে আসছে কমপ্লিটিং হিসেবে অ্যাজ এ কমপ্লিটিং সেন্টেন্স আই হ্যাভ টু কমপ্লিট ইট আমরা কি দিতে পারি বিভিন্নভাবে এটা কোনো সিনড্রোম নাই যে সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড ওটা আমি ওইটাকে পরে আসতেছি তাহলে এটা আমরা সিম্পলেও রাখতে পারি কমপ্লেক্সও রাখতে পারি কম্পাউন্ডও করতে পারি সেই জন্য আগে আমাকে জানতে হবে যেহেতু কমপ্লিটিং সেন্টেন্স নির্ভর করবে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স প্যাটার্নের উপরে তো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স তিন প্রকার সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স তাহলে কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে আমাকে অবশ্যই এই তিনটার উপরেই নজর দিতে হবে কারণ স্ট্রাকচার প্যাটার্ন যদি আমরা না জানি তাহলে আমরা কি কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবো না সেই জন্য আমি জাস্ট শুধু একটা বিষয় একটু উল্লেখ করবো এইখানে যে কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে তোমার সেন্টেন্স যেটা আছে আমার এই সেন্টেন্সটা আমরা কীভাবে চিনবো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা আমাকে একটু চিনতে হবে তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর বৈশিষ্ট্য নিয়মে যাচ্ছি না জাস্ট এটা একটু আমি দেখে দিয়ে তারপরে কমপ্লিটিংয়ে যাবো যে আমাকে সিদ্ধান্তটা মানে সূত্র হিসেবে সিদ্ধান্তটা কিভাবে নিতে হবে সিম্পল সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব একটা এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে বা ক্লজ তোমার হচ্ছে ফ্রেজ থাকতে পারে সাবজেক্ট আমাকে একটা দিতে হবে ফাইনাইট ভার্বও একটা দিতে হবে কমপ্লেক্স সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব দুইটা কনজাংশন একটা অবশ্যই সাবঅর্ডিনেট কনজাংশন কম্পাউন্ডে সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব দুইটা কনজাংশন একটা সেটা হচ্ছে কোঅর্ডিনেট before complete the sentence just you have to make a decision যে আমি কি সেন্টেন্সটা কি সিম্পলে রাখবো আর কমপ্লেক্সে রাখবো আর কম্পাউন্ডে রাখবো এটা এই কারণেই বলা আমাদের অধিকাংশ ক্ষেত্রে ভুল হয়ে থাকে কোনটা যেমন আমি এখানে একটা দিচ্ছি উদাহরণ the boy
হু। এখন এইটা যদি থাকে কোশ্চেনে, আমরা অনেকে এই পর্যন্ত দিয়ে রেখে দিই, দ্য বয় হু ইজ পোর। এইটা তো কমপ্লিটিং হবে না, কারণ এইটা সাবঅর্ডিনেট ক্লজ আর এটা প্রিন্সিপাল ক্লজের একটা সাবজেক্ট, তাহলে সেন্টেন্সটা অসম্পূর্ণ এমনি থেকে গেল। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স করতে দিছে, আমি কমপ্লিটিং করতে গিয়ে আবারও ইনকমপ্লিট রেখে দিলাম, তাহলে কীভাবে হবে? তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজের শুধু এটা কমপ্লিট হয়েছে, আমার ফাইনাল প্রিন্সিপাল ক্লজেরটা এটা আরও খানিক লাগবে, সেটা কোথায়? তার মানে এটা কিসের চিহ্ন? কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্সের স্ট্রাকচারটা এটা আমরা যদি ফলো করে দিই, সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা, কনজাংশন একটা, কনজাংশন প্লাস সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট সেই হিসাবে ব্যবহার হয়েছে। তাহলে এটা একটা আছে, এটার পূর্ণাঙ্গ সেন্টেন্সটা আমাদের দিতে হবে। শুধু যদি এইখানে এটা দিই স্টুডেন্ট, তাহলেও হবে। দ্য বয় হু ইজ পোর ইজ এ স্টুডেন্ট, বালক, গরিব বালকটি ছাত্র। এটা আমাদের প্রাথমিক সিদ্ধান্ত নির্ভুল কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য, শুধু এমনি দিয়ে রাখলে হবে না। এই জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় সেন্টেন্স কমপ্লিট করা আছে, তারপরে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে দিচ্ছি, আমরা কমপ্লিট করতেছি। আবার ইনকমপ্লিট একটা সেন্টেন্স দিচ্ছে, আমরা না বুঝে অনেক সময় সেটা ইনকমপ্লিটই রেখে দিচ্ছি, অথচ আমরা ভাবতেছি যে কমপ্লিট তো হয়ে গেল, তারপরে মার্ক দেওয়ার সময় আর মার্ক পাচ্ছি না। আজকে আমি সর্বপ্রথম আলোচনা করবো একটা জিনিস, কন্ডিশন বা কন্ডিশনার। কন্ডিশন ইজ নাউন, কন্ডিশনার অ্যাডজেক্টিভ। যে কন্ডিশনটা কী জিনিস? কন্ডিশনার বাংলা হচ্ছে শর্ত। এই শর্তটা কীভাবে হয় সেটা একটু দেখব। শর্ত আছে তিনটা প্যাটার্ন আছে, তিনটা স্ট্রাকচার। ফার্স্ট কন্ডিশন বলা হয়, এক নম্বরের শর্ত ফার্স্ট কন্ডিশন। এটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল। সাধারণত ইফ মানে কমপ্লেক্স, তো কমপ্লেক্সের সাধারণত দুটো সেন্টেন্সটা এমনি থাকবে, একটা প্রেজেন্ট সিম্পল। আমি সাধারণত এইভাবে লিখি, ফিউচার প্রেজেন্ট। অ্যান্ড ফিউচার প্রেজেন্টটা কি? ফিউচার টেন্স করতে গেলে সাধারণত মডাল অক্সিলারি বেশি ব্যবহার করতে হয়, বেশি বলতে মডাল অক্সিলারি ব্যবহার করতে হয়, তাছাড়া তো ফিউচার হবে না। এই মডাল অক্সিলারি দুইটা ভাগে ভাগ করা আছে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট। যেমন শ্যাল, এটা মডাল অ্যাজ প্রেজেন্ট, আবার শুড, এটা মডাল অ্যাজ পাস্ট। সেই হিসাবে ফিউচার প্রেজেন্ট মানে শ্যাল, ক্যান, মে, এগুলো আমরা ব্যবহার করব। আবার নেক্সট 2 নাম্বার উদাহরণ একটু পরে দিচ্ছি, করে নিচ্ছি আমরা। ইফ প্লাস পাস্ট সিম্পল ইকুয়াল ফিউচার পাস্ট। নাম্বার 3, ইফ প্লাস past perfect equal future past perfect। এখানে আমি টেন্সের ব্যবহারের জন্য দিলাম না, শুধুমাত্র সিচুয়েশনগুলো কিভাবে ব্যবহার করতে হবে। আমরা একটু উদাহরণ দেব। 1 নম্বরের উদাহরণটা এরকম হতে পারে, ইফ হি কামস। তাহলে এটা ইফ আছে, কন্ডিশন ইফ মানে যদি, হি কামস প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে 1 নম্বর। বাধ্য শুধু উইল। এখন যারা একেবারেই উইক আছে বা বুঝতেছে না, তাহলে আমি পুরো সেন্টেন্সটা কি দিব? সবসময় যেন অর্থের সাথে সামঞ্জস্য রাখবে এমন কোনো কথা নাই। এখানে আমি শুধু বাধ্য হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে শুধু উইল। আমি সাবজেক্ট যেটা দিব সেটাই কারেক্ট। আমি এখানে সাবজেক্ট আই দিতে পারি, সাবজেক্ট হি দিতে পারি, সাবজেক্ট ইউ দিতে পারি, সাবজেক্ট কোনো নাম দিতে পারি, যে কোনো কারোর নাম। ভার্ব আমি যেটা খুশি প্রায় সেটাই দিতে পারি। এখন আমি যদি এখানে ইউ দিই, ইউ উইল, আমি এখানে গো দিতে পারি, আমি এখানে কাম দিতে পারি, আমি এখানে কে দিতে পারি, এভরিথিং, বাই দিতে পারি। তবে একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা মডাল অক্সিলারি ব্যবহার করেছি, মডালের পরে ভার্বের কোন ফর্মটা বসে। মডালের পরে ওয়াল টাইম ভার্বের
বেস ফর্মটা ব্যবহার করা হয়। শুধু এইটুকুই কনফার্ম করতে হবে। আমি এখানে করতে পারবো না, কেন? পাস্ট ফর্ম, কিন্তু আমাকে দিতে হবে মডালের পরে ভার্বের বেস ফর্ম। অ্যান্ড সেকেন্ড নাম্বার, ইফ, এই বাক্য দিয়ে আমি দিচ্ছি হি কেম, আসতো, যদি সে আসতো, তাহলে আমি এখানে উইল ছিল প্রেজেন্টের জন্য, আর এখানে আমি শুধু বাধ্যবাধকতা উড। সাবজেক্ট আমি দেব, ইটস মাই চয়েস, আই দিতে পারি, আই উড গো দিতে পারি। যদি সে আসতো তাহলে আমি যেতাম, এই ধরনের। নাম্বার 3, if plus he had come, এটাই লিখলাম, একটা দিয়ে চলতেছে। তাহলে এখানে কি দিতে পারি? ইফ হি হ্যাড কাম, তাহলে আমি শুধু উড হ্যাভ, সাবজেক্ট আই, এখানে আমি গান দিতে পারি। এইখানে আর গো হবে না, কেন গো হবে না? মডেলের পরে তো ভিতরে ভার্বের বেস ফর্ম আছেই, কিন্তু এটা হ্যাভ অক্সিলারি পরে V3 হয় ভার্ব, এই কারণেও ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করলাম এখানে। তাহলে কন্ডিশন 3টে আমার এখানে, মূলত কমপ্লিটিং সেন্টেন্সের এই কন্ডিশনটাই আসল। তারপরেও আমরা মানে আরেকটা ক্লাস আমরা করব কমপ্লিটিংয়ের উপরে, কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। সেইখানে আমরা কিছু প্যাটার্ন মধ্যে শুধু কিছু চিহ্ন ব্যবহার করব, যে সিম্পলের জন্য আমরা কী কী ফ্রেজ বা চিহ্ন ব্যবহার করতে পারি, কমপ্লেক্সের জন্য কী কী চিহ্ন ব্যবহার করতে পারি, সম্ভব নয়, অত মনেও রাখা যাবে না। কিন্তু আমার বিশেষ করে যে জিনিসটা মনে রাখতে হবে, যে কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে স্ট্রাকচারাল প্যাটার্ন, যে আমি কোন স্ট্রাকচারের সেন্টেন্সটা কমপ্লিট করব। এটা কি সিম্পল সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্স, আর কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সিম্পলের বৈশিষ্ট্যগুলো কী আছে সেইটা আমাকে রুলসটা ফলো করতে হবে। যে সিম্পলের বৈশিষ্ট্য আছে, সাবজেক্ট হচ্ছে একটা, ফাইনাইট ভার্ব একটা, আর একাধিক নন, ওটা প্রবলেম নাই। আর কমপ্লেক্স সেন্টেন্সের জন্য একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, হ্যাঁ, এটা ন্যূনতম, যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, সেখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এবং সাবঅর্ডিনেট ক্লজটাকে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করার জন্য একটা কি লাগবে? কনজাংশন লাগবে, কানেক্টরস লাগবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে ওইখানে দুইটা স্বাধীন বাক্য লাগবে, দুইটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা সাবজেক্ট এবং একটা কোঅর্ডিনেট কনজাংশন, যে দুইটা স্বাধীন সেন্টেন্সকে যে আমরা যুক্ত করবো সেটা। তো এটাই হচ্ছে মূলত মানে বেসিক জিনিসটা কমপ্লিটিংয়ের জন্য, যে হ্যাভ টু মেক এ ডিসিশন যে আমি এটা কি তৈরি করব, কোন সেন্টেন্সটা। এই ডিসিশনটা নিতে পারলে মোটামুটি কমপ্লিটিংটা ক্লিয়ার হবে। তারপরে আর একটা ক্লাস আমরা একটু দিব, তিনটার মানে সূত্রগুলো, যে কোনটা কোন শব্দগুলো সিম্পলে ব্যবহার করতে হয়, কোন শব্দগুলো কমপ্লেক্সে ব্যবহার করতে হয়। আমরা দিয়েছিলাম ইট ইজ বাংলাদেশ, ইট ইজ বাংলাদেশ, এটা হয় বাংলাদেশ, এটা কমপ্লিট তো আছেই। তারপরে যেহেতু আমাকে পরীক্ষার খাতায় কমপ্লিট করতে হবে, তার মানে আমাকে আরও সেন্সফুল করতে হবে। ইট ইজ বাংলাদেশ which is very beautiful, which is a poor country. আমি একাধিক অপশন লিখতেছি, এটা কমপ্লেক্স, একাধিক। এখন কমপ্লিটিং সেন্টেন্স যে একজনে বা সবারই একই রকম হবে এটা কোনো ফ্যাক্ট নয়, এক একজনের এক এক রকম হতে পারে, কিন্তু অ্যাকর্ডিং টু স্ট্রাকচার প্যাটার্ন ঠিক রাখতে হবে। আমরা কম্পাউন্ড করতে পারি, অ্যান্ড ইট হ্যাজ হিউজ পপুলেশন। তারপর বার্ড দিয়ে দিতে পারি, বার্ড ইটস এরিয়া ইজ স্মল, বা ইট ইজ স্মল ইন সাইজ, বিভিন্ন কিছু হতে পারে এটা দিয়ে।
কিন্তু যদি এখানে কেউ অপশন কোশ্চেন করে যে বাক্যটা তো কমপ্লিটই আছে, তাহলে আমরা কেন কমপ্লিট করব, এখানে ডট দিয়ে দিব, বাক্যটা কমপ্লিট আছে, এখানে কোনো প্রশ্নের কোনো সুযোগ নেই, কারণ আমাকে কোশ্চেনের খাতায় কমপ্লিটিংটাই করতে হবে। কমপ্লিট থাকলেও আমাকে নতুন করে কমপ্লিট করতে হবে, হোক সেটা সিম্পল সেন্টেন্স, হোক সেটা কমপ্লেক্স সেন্টেন্স, হোক সেটা কম্পাউন্ড সেন্টেন্স। আজকে মূলত আমরা এইটুকুই দেখব, অল্প করেই। আর একটা ক্লাস আমরা নিব, যেহেতু ওই পুরোটা যদি শেষ করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, আমরা অত সময়টা নিব না। আর একটা ক্লাস নিয়ে আমি কমপ্লিটিং সেন্টেন্সটা শেষ করে দিব। আর তোমাদের বাসায় একটু কাজ থাকবে এইরকম, এইভাবে একটু ভাবার চেষ্টা করবে, কিছু কিছু সেন্টেন্স হয়তো উত্তর সহ নিলে, নেওয়ার পরে দেখবে যে এটা কোন সেন্টেন্সটা ব্যবহার করা হয়েছে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। এইভাবে কিছু এক্সারসাইজ করে রেখে দেবে, এটা এজিটেবল, এটা করে রেখে দিলে মোটামুটি অনেকখানি ক্লিয়ার হয়ে আসবে। তারপরে আগামী দিনে আমরা আবার দেখব যে ওই সেন্টেন্স প্যাটার্নগুলো কোন কোন। সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে। খোদা হাফেজ।